আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। ঢাকা শহরকে বোঝার জন্য কখনো শুধু তার যানজট, তার শব্দ, তার ধোঁয়া কিংবা তার রাজনৈতিক উত্তাপ দিয়ে বিচার করলে চলবে না। এই শহরটাকে বুঝতে হলে তাকাতে হবে তার ভেতরে, তার মাটির নিচে, তার অদৃশ্য স্তরে, যেখানে ধীরে ধীরে তৈরি হচ্ছে এক নতুন ঢাকা। আর সেই নতুন ঢাকাকে ঘিরেই আজ সবচেয়ে বড় বিতর্ক, মেট্রো রেলের ব্যয়। আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যেখানে উন্নয়ন আর সন্দেহ দুটোই সমান গতিতে ছুটছে। একদিকে মানুষ দ্রুত, নিরাপদ, আধুনিক পরিবহন চায়, অন্যদিকে সেই উন্নয়নের প্রতিটি ধাপকে প্রশ্নবিদ্ধ করবার প্রবণতাও কিন্তু বেড়েছে। এই প্রশ্ন তোলা অযৌক্তিক একথা বলা যাবে না, এই প্রশ্ন তোলা অবশ্যই প্রয়োজন, কিন্তু প্রশ্ন যদি তথ্যের বদলে অনুমান থেকে আসে তাহলে তা বাস্তবতাকে আড়াল করে দেয়। এবং এটা আমরা আমাদের অতীতে বিভিন্ন সময় দেখেছি, এখনও দেখছি। ঢাকা মেট্রো রেল, বিশেষ করে এমআরটি লাইন 1 বা 1 যেভাবেই আমরা বলি না কেন, নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে আছে একটা সরল অভিযোগ, খরচ বেশি। কিন্তু এই বেশি শব্দটি, আমি কোট আনকোট বলছি, বেশি শব্দটি কিসের তুলনায়, কোন প্রেক্ষাপটে, এই প্রশ্নটাই আমরা অনেক সময় করি না বা বুঝে শুনেও করতে চাই না, বা রাজনৈতিক স্বার্থে এড়িয়ে যাবার চেষ্টা করি। আমরা যেন একটা জটিল প্রকল্পকে একটা সরল অঙ্কে নামিয়ে আনতে চাই। প্রথমেই বুঝতে হবে সব মেট্রো রেল একরকম নয়। এটা কোনো তৈরি প্রোডাক্ট নয়, অর্থাৎ প্রস্তুত করা পণ্য নয় যা এক শহর থেকে আরেক শহরে কপি পেস্ট করা যায়। পৃথিবীর প্রতিটা শহরের মেট্রো তার নিজস্ব ভূতাত্ত্বিক, নগর, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত বাস্তবতার উপরে দাঁড়িয়ে তৈরি হয়। ঢাকার ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়, এবং এই ভুলটা আমরা প্রায়শই করি। আমরা যেমন আমাদের আজকে যে জ্বালানি সংকট আমরা গ্যাস উত্তোলনের ক্ষেত্রে করেছি, আমাদের মনে হয়েছে যে আমরাই করে ফেলবো, কারণ বিদেশিদের দিয়ে করালে এর ব্যয় অনেক বেশি, অনেক সময় ন্যায্য শেয়ারটা পাওয়া যায় না। কিন্তু এটা করতে গিয়ে না পেরেছি আমরা গ্যাস এক্সপ্লোর করতে, না পেরেছি কোনো সুবিধা আদায় করতে। যাই হোক, আমি মেট্রো রেল নিয়ে কথা বলছিলাম, মেট্রো লাইন 1 নিয়ে কথা বলছিলাম। এই যে অন্যান্য দেশের সঙ্গে, অন্যান্য শহরের সঙ্গে যে পার্থক্যের কথা আমি একটু আগে বলছিলাম, এর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য সেটা হলো এটা একটা আন্ডারগ্রাউন্ড প্রকল্প। আর আন্ডারগ্রাউন্ড মানেই হচ্ছে জটিলতা, ঝুঁকি এবং খরচ। উড়াল মেট্রো রেল যেখানে আকাশে উঠে যায়, সেখানে পাতাল মেট্রোকে মাটির ভেতর দিয়ে যেতে হয়, এবং সেই পথটি কখনই সহজ নয়। উপরেরটা আপনি দেখতে পারেন, মাটির নিচেরটা অধিকাংশ সময় আপনার পক্ষে দেখা এবং বোঝা সম্ভব হয় না, এবং সেটা বোঝার জন্য অনেক সায়েন্টিফিক দিক আছে। ঢাকার মাটির প্রকৃতি, নরম পলিমাটি, উচ্চ পানির স্তর এই কাজকে আরও অনেক কঠিন করে তোলে। এখানে টানেল বানাতে গেলে শুধু মাটি কাটলেই হয় না, প্রয়োজন হয় উন্নত টানেল বোরিং মেশিন, ডাউন ট্রিটমেন্ট, জলরোধী ব্যবস্থা এবং নিরাপত্তার একাধিক স্তর। এর সঙ্গে যুক্ত হয় শহরের উপরের স্তরের চাপ। যান চলাচল চালু রাখতে হবে, কেননা এতে আমরা এমনিতেই অতিষ্ঠ, খুবই কঠিন, জটিল। বিদ্যমান অবকাঠামো অক্ষুণ্ণ রাখতে হবে মাটির নিচে কাজ করবার সময়, এবং সবচেয়ে বড় কথা, মানুষকে নিরাপদ রাখতে হবে। এরকম একটা বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে যদি কেউ বলে কেন খরচ বেশি, তাহলে প্রশ্নটা পুরোপুরি অযৌক্তিক নয়, কিন্তু অসম্পূর্ণ। অর্থাৎ প্রশ্নটা সম্পূর্ণ নয়। আমরা প্রায় একটা ভুল করি, আমরা প্রতি কিলোমিটারের খরচ দিয়ে প্রকল্প বিচার করি, কিন্তু এই পদ্ধতিটা, অর্থাৎ প্রতি কিলোমিটারের খরচ দিয়ে প্রকল্প বিচার করবার পদ্ধতিটা অনেক সময়ই কিন্তু বিভ্রান্তিকর। কারণ এতে প্রকল্পের যে প্রকৃত জটিলতা, এর আন্ডারগ্রাউন্ড অংশের অনুপাত, অর্থাৎ মাটির নিচের অনুপাত, স্টেশনের ডিজাইন বা নকশা এবং টেকনিক্যাল ডিমান্ড বা প্রযুক্তিগত
চাহিদা এসব কিছুই উপেক্ষিত থাকে। ধরা যাক আপনারা এবং আমরা ধরে নিই একটা প্রকল্প পুরোপুরি উড়াল, আরেকটা আংশিক বা পুরোপুরি পাতাল। এই দুইয়ের খরচ কিন্তু কখনোই সমান হবে না, এবং ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড, অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে আন্ডারগ্রাউন্ড মেট্রোর খরচ এলিভেটেড লাইনের তুলনায় 3 থেকে 5 গুণ পর্যন্ত বেশি হতে পারে। উপর আর নিচের মধ্যে পার্থক্যটা কিন্তু অনেক, এটা বুঝতে হবে। ঢাকার ক্ষেত্রে এই বাস্তবতাটা কিন্তু আরও অনেক বেশি স্পষ্ট। এখানে স্টেশনগুলো বড়, জটিল এবং অনেক ক্ষেত্রে দ্বিস্তর বা ত্রিস্তর বিশিষ্ট। কিছু স্টেশন 600 মিটারেরও বেশি দীর্ঘ, এবং এর সঙ্গে যুক্ত হয়েছে ইন্টারচেঞ্জ স্টেশন, বিমানবন্দর সংযোগ এবং উন্নত সিগন্যালিং ব্যবস্থা, যা খরচ বাড়ালেও কার্যকারিতা এবং ভবিষ্যৎ সক্ষমতা, যেটা অত্যন্ত ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, সাস্টেইনেবিলিটি, তার টেকসই দিক এবং ভবিষ্যৎ সক্ষমতা নিশ্চিত করে। এরপর আসে আরেকটা বড় বিষয়, সেটা হচ্ছে যে সময় এবং অর্থনীতি। আমরা অনেক সময় ভুলে যাই যে একটা প্রকল্পের খরচ স্থির নয়, এটা সময়ের সঙ্গে পরিবর্তিত হয়, অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বৈশ্বিক অবস্থা, আবহাওয়ার অবস্থা, অনেক কিছু। 2018 বা 2019 সালের একটি সম্ভাব্য সমীক্ষার উপর ভিত্তি করে যে খরচ নির্ধারণ করা হয়েছিল, সেটা 2026 সালের বাস্তবতার সঙ্গে মিলবে, এটা ভাবা কিন্তু অবাস্তব। আমি মনে করি সব কিছুতে একটু প্র্যাগম্যাটিক চিন্তাভাবনা করা উচিত। গত কয়েক বছরে বিশ্বব্যাপী যা ঘটেছে, কোভিড পরবর্তী বা কোভিড উত্তর মুদ্রাস্ফীতি, সরবরাহ শৃঙ্খলের বিঘ্ন, অর্থাৎ সাপ্লাই চেনের যে বিঘ্নতা, জ্বালানির দাম বৃদ্ধি এবং ভূরাজনৈতিক সংঘাত, এ সব কিছুই অবকাঠামো প্রকল্পের খরচ বাড়িয়েছে। স্টিল, সিমেন্ট, তামা, সব কিছুর দাম বেড়েছে। আন্তর্জাতিক পরিবহন খরচ অর্থাৎ ট্রান্সপোর্টেশন কস্ট কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে গোটা পৃথিবীব্যাপী। বাংলাদেশি টাকা, আমাদের যে টাকা, সেটার অবমূল্যায়নও কিন্তু একটা বড় কারণ। যখন প্রকল্পের অনেক উপকরণ আমদানি করতে হয়, তখন ডলারের বিপরীতে টাকার দুর্বলতা সরাসরি কিন্তু খরচ বাড়িয়ে দেয়। যারা রপ্তানি করেন তাদের জন্য এটা সুবিধে দিল, আমদানিকারকদের জন্য অনেক ক্ষতিকর। এখানে একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে ঢাকার মেট্রো প্রকল্প আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে তৈরি হচ্ছে। জাইকার অর্থায়ন, ফেরিক গাইডলাইন, জাপানি শিল্পমান, এসব মান বজায় রাখতে গেলে, আমি আবারও বলি, এসব মান বজায় রাখতে গেলে খরচ স্বাভাবিকভাবেই বেশি হয়, কিন্তু এর বিনিময়ে পাওয়া যায় স্থায়িত্ব, নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতা। যে কোনো জাপানিজ প্রকল্প কিন্তু অনেক বেশি টেকসই, অনেক বেশি উন্নত মানের, আমরা সবাই জানি। আমরা যদি প্রযুক্তির দিক থেকে তাকাই, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে। ঢাকা মেট্রো একটা ফিউচার রেডি সিস্টেম হিসেবে তৈরি হচ্ছে। এখানে ব্যবহৃত হচ্ছে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল, সিবিটিসি। আমি আবারও বলি, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল, সিবিটিসি, উন্নত টেলিকম সিস্টেম এবং উচ্চমানের নিরাপত্তা ব্যবস্থা। এই প্রযুক্তিগুলো শুধু বর্তমানের জন্য নয়, আগামী কয়েক দশকের জন্য প্রস্তুত করা হচ্ছে। অর্থাৎ এই প্রযুক্তি, এই মেট্রো রেল কিন্তু আমরা কয়েক মাস, কয়েক বছরের জন্য না, কয়েক দশকের জন্য তৈরি করছি। একই সঙ্গে এখানে ব্যবহৃত হচ্ছে কম্পন নিয়ন্ত্রণ প্রযুক্তি, যাতে টানেলের পাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত না হয়। ব্যবহৃত হচ্ছে উন্নত ট্র্যাক সিস্টেম, শক্তিশালী সাব স্টেশন নেটওয়ার্ক এবং এনার্জি স্টোরেজ ব্যবস্থা, যা বিদ্যুৎ ব্যবস্থাকে আরও স্থিতিশীল করে এবং যেটা বাংলাদেশের জন্য এই মুহূর্তে আমরা সবাই উপলব্ধি করি অত্যন্ত জরুরি। এইসব প্রযুক্তির প্রতিটা স্তর খরচ বাড়ায়, কিন্তু একই সঙ্গে এটা ভুললে চলবে না যে তা ঝুঁকিও কমায় এবং দীর্ঘমেয়াদে কার্যকারিতা নিশ্চিত করে। তবুও প্রশ্ন ওঠে,
এই খরচ কি যুক্তিসঙ্গত? আমি শুরুতেই যেমনটা বলছিলাম, উত্তরটা সরল নয়, কিন্তু তথ্যভিত্তিক। আন্তর্জাতিক তুলনায় দেখা যায় ঢাকার আন্ডারগ্রাউন্ড অংশের প্রতি কিলোমিটার খরচ অনেক উন্নত শহরের তুলনায় কম বা তুলনীয়। সিঙ্গাপুর, সিডনি, মেলবোর্ন এসব শহরে খরচ অনেক বেশি। অর্থাৎ সমস্যাটা খরচের পরিমাণে নয়, বরং আমাদের প্রত্যাশা এবং বোঝাপড়ার। অর্থাৎ প্রত্যাশা এবং বোঝাপড়ায় কিন্তু আমাদের সবসময় কিন্তু আমি মনে করি একটা বড় সমস্যা। এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রকল্প বিলম্ব। আমরা অনেক সময় খরচ কমানোর নামে প্রকল্প বিলম্বিত করবার কথা বলি, কিন্তু বাস্তবে এই বিলম্বই খরচ বাড়ায়, যেটা আমরা আমলে নিতে চাই না। চুক্তি দেরি হলে, কাজ পিছিয়ে গেলে, নতুন করে ডিজাইন পরিবর্তন হলে, এটা আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি। একটা কাজ হয়ে গেছে এক ডিজাইনে, পরে দেখা গেছে সেই ডিজাইন ঠিক নয়, ডিজাইন চেঞ্জ করতে হয়েছে। কাজেই একটা ভালো ডিজাইন যদি ঠিকঠাক থাকে, সেটাকে যদি ঘন ঘন পরিবর্তন করা হয়, তার সব কিছুই কিন্তু পুরো প্রকল্পের খরচ বাড়িয়ে দেয় এবং এর সঙ্গে যুক্ত হয় জনদুর্ভোগ। এবং জনদুর্ভোগ কিন্তু যে কোনো সরকারের জন্য অত্যন্ত বিপজ্জনক বিষয়, এটা মাথায় রাখতে হবে। মানুষ যখন অসন্তুষ্ট হয়, দুর্ভোগে থাকে, মানুষ কিন্তু সরকারের উপর বিরক্ত হয়। যানজটে যে সময় নষ্ট হয় আমাদের এখানে, যে জ্বালানি অপচয় হয়, যে উৎপাদনশীলতা কমে যায়, সেগুলোর অর্থনৈতিক মূল্য কিন্তু আমরা কখনোই হিসাব করি না। এই শহরে, এই ঢাকা শহরে, এই রাজধানী শহরে প্রতিদিন যে লক্ষ লক্ষ মানুষ যানজটে আটকে থাকে, তাদের সময়ের মূল্য কি কোনো হিসেবের মধ্যে আছে? কোনো হিসেবের মধ্যে আসে? আমার তো মনে হয় না। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মেট্রো রেলের প্রকৃত লাভ সরাসরি টিকিট বিক্রিতে নয়। এটা আসে সময় সাশ্রয়ে, দূষণ কমাতে, অর্থনীতিকে গতিশীল করতে। এবং এই যে সময়, দূষণ, অর্থনীতিকে গতিশীল করা, সবটাই কিন্তু আমাদের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাধারণ নাগরিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আরেকটা স্তর আছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা। বাংলাদেশে এই ধরনের আন্ডারগ্রাউন্ড মেট্রো প্রথমবার হচ্ছে। এর মানে হলো আমাদের নতুন দক্ষতা তৈরি করতে হচ্ছে, বিদেশি প্রযুক্তি আনতে হচ্ছে, নতুন একটা ইকোসিস্টেম গড়ে তুলতে হচ্ছে। এই প্রাথমিক বিনিয়োগ বেশি, কিন্তু এটা ভবিষ্যতের জন্য একটা ভিত্তি তৈরি করে, এবং ভিত্তি যদি শক্ত হয় তাহলে ভবিষ্যৎটা সবসময় উজ্জ্বল থাকে। ভিত্তি নড়বড়ে হলে ভবিষ্যৎ সংকটময়। আমরা যদি দীর্ঘমেয়াদী ভাবি তাহলে বুঝবো এই প্রকল্প শুধু একটা পরিবহন ব্যবস্থা নয়, এটা একটা নগর রূপান্তরের সূচনা। তবুও সমালোচনা থাকবে, এবং আমি মনে করি থাকা উচিত, থাকা ভালো, কিন্তু সেই সমালোচনা যদি তথ্যভিত্তিক না হয় তাহলে তা উন্নয়নকে বাধাগ্রস্ত করে। আজকের বাংলাদেশে একটা বড় চ্যালেঞ্জ হলো, আমরা উন্নয়নকে হয় অন্ধভাবে সমর্থন করি, না হয় অন্ধভাবে বিরোধিতা করি। মাঝের জায়গাটি, এই সমর্থন এবং বিরোধিতার যে মাঝের জায়গাটি, যেখানে যুক্তি, তথ্য এবং বাস্তবতা, সেটা অনেক সময় হারিয়ে যায়। ঢাকা মেট্রো রেল সেই মাঝের জায়গাটির একটা পরীক্ষা, এবং আমি বলবো একটা বড় পরীক্ষা। আমরা কি এটিকে একটা জটিল বাস্তবতা হিসেবে দেখব, নাকি একটি সরল বিতর্কে নামিয়ে আনব? শেষ পর্যন্ত এই প্রকল্পের সাফল্য শুধু প্রকৌশলগত বা ইঞ্জিনিয়ারিংয়ের উপর নির্ভর করবে না, এটা নির্ভর করবে আমাদের সিদ্ধান্ত, আমাদের দৃষ্টিভঙ্গি এবং আমাদের রাজনৈতিক পরিপক্কতার উপর।
মাটির নিচে যে শহর তৈরি হচ্ছে সেটা শুধু কংক্রিট আর স্টিলের নয়, এটা আমাদের ভবিষ্যতের প্রতিচ্ছবি। আর সেই ভবিষ্যৎকে আমরা কিভাবে দেখি, সেটাই আসল প্রশ্ন। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার শুভকামনা।